ওর উপরে তলটাটা উঠে যাবে, উপরে যে সিমেন্ট করা যে তলটাটা ওটা নিচে উঠে যাবে আবার এবং রাস্তা তৈরি হচ্ছিল, বাইপাস তৈরি হচ্ছিল, এবার আপনার কর্পোরেশন ব্রিজ তৈরি ওই পাশ দিয়ে নদীটা কোন দিকে? নদী নদী ওই পাশে যাবো কি করে? ওই তো কি সুন্দর আওয়াজ হচ্ছে, যাওয়া যাবে। ভিডিও করে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা কোলাখামকে বিদায় জানিয়ে চলেছি আরেকটি নতুন জায়গায়। প্রথম এপিসোডেই আমি বলেছিলাম যে আমরা এবার দুটো জায়গায় নিয়ে যাব আপনাদের। প্রথমটা তো দেখালাম কোলাখাম, নেক্সট হচ্ছে ডুয়ার্সের একটা অফবিট জায়গা তুড়িবাড়ি লেজার পয়েন্ট। সেই পাইন ঘেরা নেওড়া ভ্যালির রাস্তা দিয়ে, যে রাস্তাটা আমাদের কাছে ছিল আসার সময় চ্যালেঞ্জিং, কিন্তু আজকে আর অতটা খারাপ লাগছে না। আর আজকের ওয়েদার কিন্তু ঝলমলে রোদ। আজকে খুবই ভাল লাগছে এই রাস্তা দিয়ে যেতে, কারণ ভয়টা যে কেটে গেছে। এই নেওড়া ভ্যালির কয়েক ঘন্টার রাস্তা একটু অসুবিধে, এছাড়া বাকি রাস্তায় আর কোনো অসুবিধে নেই। আর চারিদিকে সিনারি ভীষণই সুন্দর, সুতরাং আমরা যখন আসতে পেরেছি আপনারাও আসতে পারবেন। তাহলে আর দেরি কেন, চটপট আপনারা চলে আসুন এই সুন্দর জায়গাটা দেখতে। অনেক সকালে বেরিয়েছিলাম, তা সত্ত্বেও হোমস্টের দাদারা আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল। আমি আমার ম্যাগিটা সাথে করে নিয়ে এসেছিলাম। এখন একটু দাঁড়িয়ে এখানে ফটো সেশন চলছে, আমি আমার ম্যাগি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, সবাই ছবি তুলছে। আবার কবে আসতে পারবো এই রাস্তায় জানি না। দিদি মোমো করছে এখানে। পাহাড় থেকে আমরা অনেকটাই নেমে এসেছি, এবার একটু ব্রেকফাস্ট সকালের দিকে হয়েছিল, খিদে খিদে পাচ্ছে, তাই সবাই এখানে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু এই দিদি মোমো করছে, মোমো অর্ডার দিলাম। গত 3টে পর্বে আমি কলকাতা থেকে কোলাখামের যাবতীয় তথ্য, অর্থাৎ রোড কন্ডিশন, আমরা কোন হোমস্টেতে ছিলাম তার যাবতীয় তথ্য এবং ছাঙ্গে ট্রেকের সব কিছু জানিয়েছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেব।
দিদি দারুণ টেস্টি মোমো বানিয়েছে, আমরা সব মোমো খেলাম। আর অনিন্দ এখান থেকেই দুটো অর্কিড কিনে ফেললো। এবার আমরা আবার যাত্রা শুরু করব। আর এই দেখুন তুর্যবাবুকে, তুর্যবাবু বোধহয় গাড়ি চালাবে এবার। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। কোলাখামে এসে শুধু একটাই দুঃখ রয়ে গেল। অবশ্যই আমরা জানতাম যে টাইমে এসছি ওই টাইমে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, সুতরাং কাঞ্চনজঙ্ঘা আমাদের আর দেখা হয়ে উঠল না। কিন্তু প্রকৃতির যা রূপ চোখ ভরে দেখে নিয়ে গেলাম তা আর কখনো ভুলবো না। তার সাথে কত রকমের যে পাখির ডাক। রাস্তা খুব নোংরা হয়ে গেছিল না, পাইপে জল বেরোচ্ছিল। এটা চেল নদী, চেল। এই দিকে আমরা ব্যাস পাহাড় থেকে নেমে পড়েছি। এইবার হচ্ছে পাহাড়ের কোলে যতদূর চোখ যায় চা বাগান। যেতে যেতে এই জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই কিছুক্ষণ আমরা দাঁড়ালাম এখানে। তাছাড়া অনেকটাই চালিয়ে এসছি, একটু রেস্ট নিতে হতো। আর চারিদিকে পাখির ডাক আর খুব শান্ত জায়গাটা, তাই একটুখানি আমরা দাঁড়িয়ে পড়েছি।
শুধু হাসিটা দেখা হাসি কি আমি বলি খাওয়ার সময় যেন এই হাসি থাকে। কি বললো? সব এইতে বলছিল যে ন্যাওড়া ভ্যালিতে ঢুকতে 120 টাকা করে গাড়ি পিছু নেয়। ওই লোকটাও বলেছে, আর দু একটা আমাদের তো কিছু নেই। আমরা ইউটিউবে খোলাকামের যে ভিডিওগুলো দেখে এসেছিলাম সেখানে বলেছিল ন্যাওড়াভালিতে টাকা নেওয়া হয় 120 টাকা করে চেকপোস্টে, কিন্তু আমাদের কিছু নেয়নি কেন সেটা বুঝলাম না। এখন আমরা যাচ্ছি ফাগুর ওপর দিয়ে। গরুমারা জাতীয় উদ্যানের খুব কাছেই এই জঙ্গলটা। আসলে উত্তরবঙ্গের ডুয়ার্স ও পাহাড়ের সন্ধিক্ষণে গরুবাথানের কাছে অবস্থিত রয়েছে ফাগু। এটা একটা অপূর্ব অববিট পাহাড়ি গ্রাম। এখানে ফাগু টি এস্টেট এবং শতাব্দী প্রাচীন ব্রিটিশ বাংলোগুলো কিন্তু দেখার মতো, তাই অনেকেই এই ফাগু ঘুরতে আসে। ব্রিটিশ আমলে রোপিত চা বাগান, ঘন সবুজ জঙ্গল এবং পাইন গাছের সার আপনাকে মুগ্ধ করে দেবে। এখানে কুয়াশা গ্রাম বলে পরিচিত একটা জায়গা আছে, যেটা রয়েছে আপার ফাগুর কাছে। আর এছাড়াও অনেক বিভিন্ন ছোট ছোট হোমস্টে রয়েছে থাকার জন্য। এইখানে থেকে আপনি লাভা, ঋষভ, কালিম্পং খুব সহজেই ঘুরে আসতে পারেন। বাদিকে গেলে চালসা, আমরা কোন দিকে যাবো? ডান দিকে যাবো আমরা। গরুবাতান শেষ হলো, গরুবাতান শেষ হয়ে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন টুরিবাড়ির জন্য। আমরা এসছি এই দিক দিয়ে, এসে আমরা বাঁদিকে ঘুরেছিলাম ওদলাবাড়ি মোড় থেকে। এই আমরা এসে পৌঁছেছি ওদলাবাড়ি। এই ওদলাবাড়ির মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। এই যে স্ট্যাচুটা রয়েছে এর গা ঘেঁষে আমরা ডান দিকে বেঁকে যাব টুরিবাড়ি রাস্তা ধরার জন্য। ম্যাপ আছে, ম্যাপ নিয়ে খুব ভালো দেখো। আমরা যাচ্ছি ভাঙাচোরা। এই রাস্তার কন্ডিশনটা একটু খারাপ, খুবই ভাঙাচোরা আর কাঁচা রাস্তা।
পাড়ার বাড়ির রাস্তা দেখিয়েছে, গলির। এই এখন আমরা মানাবাড়ি টি এস্টেটের ওপর দিয়ে চলেছি। যেদিকে দু চোখ যায় শুধুই চা বাগান। উদলাবাড়ির এই জায়গাটা চায়ের জন্য খুব বিখ্যাত, প্রচুর চায়ের বাগান আছে এখানে। দূরে দেখা যাচ্ছে আবচা পাহাড়, আর রাস্তার দুপাশে রয়েছে ঘন সবুজ চা বাগান। কি সুন্দর যে লাগছে যে কি বলবো। ওই জন্য বছরে একবার অন্তত আমি ছুটে আসি এই ডুয়ার্সে। এত সবুজ বোধহয় এখানেই দেখতে পাওয়া যায়। দেখুন কি দারুণ লাগছে, মনের শান্তি আর চোখের আরাম। এস্টেটের কোয়ার্টার খেলনা বাড়ির মতো লাগছে। ছোট সোফা, মানাবাড়ি টি এস্টেটের কোয়ার্টার, ব্লু রঙের ঠিক খেলনা বাড়ির মতো লাগছে। পরপর সবুজের মধ্যে নীল, কি সুন্দর লাগছে। রাস্তাটাও খুব সুন্দর সামনের। এখন আমরা পাথরঝোড়া টি এস্টেট পেরোচ্ছি। চারিদিকের এই যে মনোমুগ্ধকর দৃশ্য, আমরা ডেস্টিনেশনের চেয়ে জার্নিটিকেই বেশি উপভোগ করছি। চারিদিকটা ঘিরে রয়েছে পাহাড়, নিচে হচ্ছে দিগন্ত বিস্তৃত চা বাগান, আর দূরে দেখা যাচ্ছে জারুলের ঝোপ। সিনারিটা একবার দেখুন চোখ মেলে। সামনের রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মানজিং হয়ে একদম ঝান্ডি, আর বাম দিকে আমাদের ডেস্টিনেশন আজকের তুরিবাড়ি লেজার পয়েন্ট। এই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য স্থানে, তুরিবাড়ি লেজার পয়েন্ট। এসে গেছি তুরিবাড়িতে। এই তুরিবাড়ি লেজার পয়েন্ট, চারদিকটা
বীভৎস রোদ যাকে বলে। এই হচ্ছে হোমস্টেটা, আর এপাশে দুটো রয়েছে যেটা এখনো তৈরি হচ্ছে। বিশাল জায়গা জুড়ে এদের প্রপার্টি। কি সুন্দর ফুলগুলো। চল, ওরা খাবার অর্ডার দিতে বলছিল। ওই যে আমাদের দূরে গাড়িগুলো রয়েছে। আপনারা যারা লাটাগুড়ি, মূর্তি বারবার গিয়ে একদম বোর হয়ে গেছেন, নতুন জায়গার খোঁজ করছেন, তারা এই 2-3 দিন নিরিবিলিতে কাটানোর জন্য এখানে আসতে পারেন। এই জায়গাটা তাদের জন্য আদর্শ। আর এই জায়গাটার সবথেকে বড় বৈশিষ্ট্য কী বলুন তো? এখান থেকে 180 ডিগ্রি পাহাড়ের ভিউ দেখা যায়। আর এই তুরিবাড়ি লেজার পয়েন্টের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের প্রত্যেকটি ব্যালকনি থেকে সেম ভিউ দেখা যায়। এদের রুমে বসেই আপনি পাহাড় দেখতে পারবেন। দেখাচ্ছি সব দেখাবো। আগে যেসব ফর্মালিটিস আছে ওগুলো করে নিই, তারপর আপনাদের সব ঘুরে দেখাবো। কেমন? টাইম 11টায়। তবে ঘুমিয়ে পড়েছি। এই এদের ডাইনিং রুম। বলে রাখি, যারা শুধু তুরিবাড়ি ঘুরতে আসবেন, থাকবেন না, তারা কিন্তু এদের রেস্টুরেন্টটা খেতে পারেন। ঠান্ডা দিলাম না কিন্তু ম্যাডাম, নরমালি দিলাম। কেন ঠিক আছে, গরম আছে তো। ওকে। দাদা ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করছে, আমি এসেই দেখেছি। ওনাদের রুম নাম্বার তো 205, 204, 206। আমিও জানি অনেক। হ্যাঁ, সেটাই জানি। রিল্যাক্স নিয়ে আমরা রুম পেয়ে গেছি 204, 205 আর 206 পাশাপাশি। পুরো করিডর জুড়ে বড় বড় কাঁচের জানলা, বাইরে থেকে দেখা যাচ্ছে পাহাড় আর জঙ্গল। আর এই হচ্ছে আমাদের রুম 205। প্রত্যেকটি রুমের ব্যালকনি কিন্তু পাহাড়ের দিকে ফেসিং, আর পাহাড়ের নিচে বয়ে চলেছে ঘিস নদী। রুমগুলো যথেষ্ট বড় আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল ডেকোরেটেড। এটি ডবল বেডরুম, কিন্তু 3 জন অনায়াসে থাকতে পারে। সোফা, সাইড টেবিল, ওয়ার্ড্রোব, টিভি ইউনিট, সব কিছুর প্রয়োজনীয় জিনিস আছে। আর বাথরুমটাও দেখুন কত সুন্দর। চারটে ক্যাটাগরির রুম এখানে অ্যাভেলেবেল, যাদের ভাড়া 3200 টাকা থেকে শুরু, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওই যে দূরে রোদটা পড়লে যেতে বলছে। এখানেও কি সুন্দর পাখি ডাকছে। এইটার স্পেশালিটি হচ্ছে
যে ওটায় দুটো ব্যালকনি, এইখানে একটা ব্যালকনি, এখানে একটা ব্যালকনি, ওই দূরে গাছটা এই যে পুরো ছেয়ে আছে। আচ্ছা যদি ব্যালকনিটা খুলে দেখাই বোধহয় ভালো। এখানে স্পেশাল হচ্ছে এই ব্যালকনিটা, হাতে 1 কাপ গরম চা বা কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন এখানে বসে। ভীষণ সুন্দর। এই যে এখান দিয়ে আমরা এলাম, অপূর্ব, এক কথায় কোনো কথা হবে না। আমাদের 204, এখানে দুর্যোগবাবু আছে। হ্যাঁ, দুর্যোগবাবু আছে, এসে সূর্য ঘুমিয়ে গেছে ক্লান্ত। এখানে একটা ব্যালকনি আছে। এই তুচ্ছবাবুর ঘরের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে, বলেছিলাম না প্রত্যেকটা ব্যালকনি থেকেই আপনি পাহাড় দেখতে পারবেন। ওই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আমাদের বাহনরা দাঁড়িয়ে আছে পাশাপাশি। এবার আমরা নামছি, লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চের জন্য। লাঞ্চ সারা হয়ে গেছে, খুবই ভালো ছিল খাওয়া দাওয়া, এদের রান্না বান্না, এমনকি প্রত্যেকের যে স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। ছেড়ে দেবো, দাঁড়া আসছি, দাঁড়া। সমস্ত লনটা নানা রকম ফুল ও অর্কিড গাছ দিয়ে সাজানো, ভীষণ সুন্দর। আর এখানের আরেকটা বিশেষত্ব হলো একটু পরেই রোদ পড়লে লনে নাকি অনেক ময়ূর আসে। বসবে তো, আমি স্লিপ খেতে যাবে। দাঁড়া দিচ্ছি, ঠেলা দিচ্ছি, দাঁড়া। কই দেখতেই পাচ্ছি না, ওই বলতে আরে গন্ধের মরণ আমি। এই যে পিঠার পাঠানটা তো ও আচ্ছা আচ্ছা, এই চেঁচাস না তাহলে পালিয়ে যাবে, না আওয়াজ করবি না তাহলে পালিয়ে যাবে। কুকুরটা চলে আসছে। দূর বাবা, দেখতে পাচ্ছি না তো। অবশেষে 2-1টা দেখা পেলাম, মোবাইল বন্দি করলাম, কিন্তু সবুজ গাছের সাথে এমন রং মিলিয়ে রয়েছে যে খুঁজে পাওয়া দায়। যাই হোক, ভাবলাম দেখা তো দিলেন ওনারা। রোদটা পড়তেই
এই রিসোর্টের বাইরে সরু রাস্তা দিয়ে যাচ্ছি আমরা পেছনের দিকে। বলল এইটা ধরে সোজা হাঁটলে নদী দেখতে পাওয়া যাবে, তাই আমরা এবার চলেছি নদী দেখতে। তো বলছি, চলে গেল আর আমি নদীর সামনে নদীটা কোন দিকে? নদী নদী ওখানে যাবো কি করে? ওই তো কি সুন্দর আওয়াজ হচ্ছে, যাওয়া যাবে। কি সুন্দর। এই আজে বাজে করিস না, পড়ে যাবি কিন্তু। অন্য বারণ করছে কিন্তু, আমি যা তা করিস না। পা ফা করলে গাড়ি চালাতে পারবি না। দরকার কি ওদিকে যাবার, এখান থেকে যথেষ্ট দেখা যাচ্ছে। নদীটা দেখতে গেলে ওইটায় পা দেওয়া যাবে না, কিন্তু অন্য কোনো রাস্তা আছে, ওদিক দিয়ে চলো তাহলে ঘুরে। রাস্তাটা বার করিনি, কালকে আমরা সবাই যাবো। হ্যাঁ এক্ষুনি যাবি, উল্টে গাড়ি চালাতে পারবি না, বসে থাকতে হবে। যাওয়া যাবে জলটা এই ঝোড়াটা পেরিয়ে আমরা এসছি। না ধরো দেখছো এখন করছে কিছু, কি করছে করলেই বাকি বেরিয়ে গেছে আর কি করবো। না না ও পার্সেন্টেজ আসবে না, সে তো গঙ্গাতে লোক করছে। করলেও গঙ্গাতেই যাচ্ছে। আমি স্কোয়ার একটু দিবি ওখানে যে মূল সব খেলে ঘুরে মজা। টাকা দেবো ওরা কাল অনেক কালিয়া করে গেছে, বাচ্চাটা আমরা পয়সা দিচ্ছিলাম না, সে অল্প করছে না বলছো। হ্যাঁ ওরা সহজে জাননি, অনেক কিছু কথা শুনে শুনে গেছে। কিও সবার লোক না টানি টানি দিয়ে লালছি তার নাম মানুষ বললেও আর কি। এই আজ যাস না তোরা। ওই দেখতে নদী দেখা যাচ্ছে, ওই তো ওটাই নদী ছিল যেটা আমরা পেরোলাম। ওইটাই নদী যেটা পেরিয়ে এলে। এরকম জায়গা কিন্তু যদি আমরা হারিয়ে যাই, কি হারাবে? বলে ফেলে নদী আগে দেখা হবে। না না নদী আছে, ওই তো লোকটা কোনো বন্য পশু চলে আসে। এটা কি পাখি ডাকছে বলুন তো? ধনেশ। মনে হচ্ছে ওদের জায়গায় আমরা এসে পড়েছি। চারিদিকে কোলাহল শুরু করে দিয়েছে। এটা কি নদী? এটা নদী না, এটা নদী। যখন বন্যা হয়, বর্ষা হয়, তখন এগুলো পুরো জলে ভরে, জানো তো? এটা নদী। না পুরো বর্ষা হবে। সূর্য ডুবে গেল। পাহাড়ের কোলে আস্তে আস্তে সূর্য ডুবে গেল। জায়গাটা খুব সুন্দর লাগছে। আমরা আবার ফিরে এলাম, কিন্তু বুঝতে পারলাম না নদীটা কোথায়। আমার মনে হয় নদীটা একদম ওই পাহাড়ের গায়ে। সন্ধে নেমে আসছে বলে আমরা আর সাহস করলাম না, আবার ফিরে এলাম ওই একই রাস্তা ধরে। এই যে এইটুকু জলের জন্য তোরা প্যাক দিচ্ছিস, ওই কাশ্মীরের জাকসার নদীতে এইরকমই জল, সব বাদ দিয়ে আটকানো। ডুবে যাবে বলছে, ডুবে যাও বলছে ডুবে যাবো না। এই পটলের মতো পাথরটা দেখ, এটা কেমন জানো? এই পাথরটার কথা বলা হচ্ছে। পটলের মতো পাথরটা দেখ। এইটাতে তোমরা ভয় পাও এইটুকুতে? হ্যাঁ, এই যে আমরা পেরিয়ে এলাম এখান দিয়ে। কিছুই না, এটা নেই, কেউ যাবেন না, চলুন। না এই লোকটা জিজ্ঞেস করি যে নদীটা কোথায়। এই যে দাদা, দেখতে হবে না,
না না ও কাল আসুক, ওকে ওকে জিজ্ঞেস করো। মালটা এখন আর ডুবে যাচ্ছি না। কোথায় বল নাহলে নদীটাকে ডুবে দেবো। এই যে ইনি আসছেন, ইনি আমাদের বলেছিলেন এই সামনের নদী আছে। চান করে নিচে গেলাম আমরা পা দিলাম। রাস্তা থেকে এই জল জল স্রোতের মতো বয়ে চলেছে। ওদিকে ময়ূরটাও মিস করবো। এই লোকটা না আমাদের সাথে আগে আগে এসেছিল। এই আমার পায়ে কি একটা আটকে গেছে, বেরোচ্ছেই না। ওই না না, এই যে কিছু একটা এই যে ইনি বলেছিলেন আমাদেরকে। এই যে দাদা নদী কি ওইদিকে? ওটা সরু মতো দেখলাম, ওইটাই। ওর থেকে তো এটা বেশি। এটা কিসের জল? হ্যাঁ, আর এটা কিসের জল? ये क्या है? अरे वो वाला नदी है, ये नदी है, कौन सा नदी है? झोड़ी, अरे वो वाला नाव है, वो ये- छोटा सा पार्क जैसा। ये इसका पानी का सोर्स कहाँ है? वो नदी आरो दूर है, उसके पास, उसके ऊपर। हाँ, ओ अच्छा पहाड़ नदी अच्छा है, अच्छा। पहाड़ के पास। हाँ बोलना मोटा पेड़ी है, बड़ा है, पानी है अभी। আচ্ছা আমরা কাল সকালে আসবো। হ্যাঁ আমরা রাস্তাটা এইটুকু দেখে গেলাম। হাতি ফাতি নেই, এবার হাতি হাতি হ্যাঁ হাতি। বললাম না ওইটা পেরোতে হবে, ওই একবার পাহাড়ের গোড়ায় নদীটা বলছিলাম এইটাই। প্রথমত ওই দাদা তো আমাদের ভাষা কিছু বুঝে উঠতে পারছিল না। অবশেষে উনি যা বোঝালেন তাতে বুঝলাম যে এটা নদী নয়, এইটা কোনো ঝোড়া থেকে নেমে আসছে। আর নদীটা হচ্ছে একদম ওই পাহাড় যেখানে, সেইখানে আমরা ফিরে আসছি। কারণ দাদা বলেছিল যে অন্ধকার নেমে গেলে এখানটা ঠিক ভালো নয়, কারণ অনেক সময় হাতি বেরায়, আগের দিনও বেরিয়েছিল হাতি। ওই জন্য আমরা আবার রিসোর্টে ফিরে যাচ্ছি। রাতে ডাইনিং হলে একটা ছোট্ট লাইভ অনুষ্ঠান চলছিল। আসলে আমরা যখন এই লেজার পয়েন্টে এসেছিলাম তখন দেখেছিলাম যে শ্রীমতী রমলা চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীর ওয়াইফ, উনি ওনার পুত্র, পুত্রবধূ এবং নাতনিকে নিয়ে এসছেন এখানে। ওনারই অনুরোধে মাহি একটা নাচ দেখালো ওনাদেরকে।